গ্রামের নাম নওশালা। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে ছোট নদী, আর গ্রামের দক্ষিণ প্রান্ত ঘেঁষে বিশাল একটা জঙ্গল, তেঁতুল বন। দিনের বেলাতেও সেখানে পাখির ডাক নেই, রোদের আলো মাটিতে পৌঁছায় না। গ্রামের মানুষ বলে ওখানে নাকি বহু বছর আগে গণক কবর খোঁড়া হয়েছিল। কারো কারো মতে অভিশপ্ত কিছু আত্মা নাকি দিনের আলোতেও সেখানে ঘোরাঘুরি করে। তবে এই সব কথা প্রায় সবাই ভয় দেখানোর গল্প বলেই মনে করত, যতদিন না সত্যিকারের ভয় তাদের দরজায় কড়া নাড়ল। রাত তখন গভীর। গ্রামের মাঝের ঘাট থেকে নদীর পানি আনছিল রমিজ। হঠাৎই সে গন্ধটা পেল, এক অদ্ভুত পচা মাংসের মতো গন্ধ, বাঁশঝাড়ের দিক থেকে আসছে। রমিজ ঘাবড়ে গেল। সে দ্রুত কলসি ভরে ঘরের পথে হাঁটা দিল, কিন্তু গন্ধটা যেন আরো কাছে এসে তাকে ঘিরে ধরল। কে ওখানে? রমিজ ভয় পেলেও জিজ্ঞেস করল। গ্রামের ওঝা মতি কাকা এসব দেখেই বলল, এটা তেঁতুল বনের দিকের, ওইখান থেকে কিছু বের হইতে চাইতেছে, সাবধান। গ্রামের মানুষজন আবার ভয় পেল, কারণ তেঁতুল বনের কাহিনী বহু পুরনো। 25 বছর আগে ওই বনে একসঙ্গে 5 জন কাথুরে নিখোঁজ হয়। কয়েকদিন পর বনের ভেতর থেকে তাদের কাটা হাত পা, ছেঁড়া জামা আর গাছের শিকড়ে চুল জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যেভাবে তারা মারা গিয়েছিল তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই ঘটনার পর বনটা বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু অভিশাপ নাকি তখনও শেষ হয়নি। রাতে ভূতের হাসির শব্দ, বাচ্চার কান্না, কেউ ডাকছে এমন শব্দ, এসব শুনত গ্রামবাসীরা। কেউ কখনো যাচাই করতে যায়নি। 3য় অধ্যায়, নতুন ঘটনা। ঘটনাটা আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন গ্রামের স্কুল ছাত্র জাহিদ নিখোঁজ হয়ে যায়। 10 বছরের বাচ্চা, বিকেলে খেলতে বেরিয়ে আর ফেরেনি। গ্রাম থমথমে। সবাই সন্দেহ করছে ওকে হয়তো কেউ জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে। জাহিদের মা পাগলের মতো কাঁদতে লাগল, আমার ছেলেটারে দিয়ে দে আল্লাহ। গ্রামের কিছু যুবক ঠিক করল, যাই হোক, জাহিদকে খুঁজতেই হবে। রমিজ, তার বন্ধু রাশেদ, বাবু আর 2-3 জন মিলে লণ্ঠন নিয়ে তেঁতুল বনে প্রবেশ মুখে গেল। বাতাস অদ্ভুত ঠান্ডা। তেঁতুল গাছগুলো যেন দাঁত বের করে তাকিয়ে আছে। পাখি, কাক কিচ্ছু নেই। হঠাৎ রাশেদ বলল, দেখ, ওইখানে কেউ দাঁড়ায় আছে। সবাই তাকালো। কালো এক লম্বা ছায়া, মানুষের মতো কিন্তু অনেক উঁচু, মাথা নিচু করে আছে। রমিজ লণ্ঠন তুলে ধরল। আলো পড়ে ছায়াটা পেছনে সরে গেল। তারপর একটা কর্কশ, বুকে কাঁপন ধরানো শব্দ, পানি দে। রমিজ চমকে উঠল, এই তো সেই ডাক। ছায়াটা ধীরে ধীরে দূরে সরে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। সবাই ভয় পেল, কিন্তু ফিরে আসতে চাইল না। জাহিদকে খুঁজতেই হবে। বনের ভেতরে ঢুকতেই তারা বুঝল গ্রামের গল্পগুলো সত্যি ছিল। গাছের মগডালে কোনো বাতাস ছাড়াই অদ্ভুত দুলনি, পাতা ভিজে, কিন্তু বৃষ্টি হয়নি। কয়েক জায়গায় দেখা গেল কাদা মাখা বড় পায়ের ছাপ, মানুষের নয়। হঠাৎ বাবু চিৎকার দিয়ে উঠল, দেখ, কেউ দৌড়ে আসতেছে। সবাই লণ্ঠন ঘুরিয়ে তাকালো। অন্ধকার চিরে দিকভেদী শব্দে দৌড়ে আসছে একটা বিস্ময়ী অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দুটো মাটিতে লেগে টেনে আনছে। তার গলা ফাটানো আওয়াজ, পানি দে, পানি। রমিজ ভয়ে লণ্ঠন ফেলে দিয়ে দৌড় দিল। রাশেদ চেঁচিয়ে উঠল, থাম, আলাদা হলে মরবি। কিন্তু দৌড়াতে দৌড়াতে রমিজ হোঁচকে খেয়ে পড়ে গেল। চোখ তুলে দেখল অবয়বটা সামনে দাঁড়িয়ে, তার হাত দুটো লম্বায়, কাঁটায় ভরা। মুখ নেই, শুধু গর্তের মতো ফাঁকা জায়গা যেখানে চোখ থাকার কথা। ধীরে ধীরে সেই নোংরা জল ভেজা হাত রমিজের গলার দিকে বাড়ছে। হঠাৎ বাবু একটা টর্চের আলো ছুড়ে দিল। আলো পড়তেই অবয়বটা তীব্র শব্দ করে পেছনে লাফ দিল। মনে হলো আলোতে ওর ভয় লাগে। তারা রমিজকে টেনে তুলে দৌড়ে বনের আরও গভীরে চলে গেল, কারণ ওখানে ফিরে গেলে অবয়বটা আবার আক্রমণ করত। বনের গভীরে গিয়ে তারা দেখল একটা পুরনো মরিচা ধরা সাইনবোর্ড, সতর্কতা, সরকারি গণক কবর, প্রবেশ নিষেধ। কবরগুলো অনেক পুরনো, বেশিরভাগই ভাঙা। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার,
কিছু কবরের উপর থেকে মাটি সরানো, যেন কেউ ভেতর থেকে বেরিয়ে এসেছে। হঠাৎ জাহিদের কণ্ঠস্বর, ভাইয়া। সবাই চমকে তাকালো। দূরে একটা গাছের নিচে জাহিদ দাঁড়িয়ে, কিন্তু কিছু একটা অন্যরকম। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। শরীরে চারপাশে কুয়াশা। জাহিদ বলল, আমি অনেক ঠান্ডা লাগে ভাইয়া, পানি দাও। রমিজ ফিসফিস করে বলল, ও জাহিদ না। রাশিদ চেঁচিয়ে উঠল, ওদিকে যাস না, পিছনে দেখ। জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে সেই লম্বা অবয়ব, আর এবার তার মুখটা স্পষ্ট, একটা গা ছমছম করা কালো কূপের মতো ফাঁকা, যার ভেতর থেকে ভেজা শ্বাসের শব্দ বেরোচ্ছে। ওরা আমাদের পানি দেয়নি, তাই আমরা খুঁজতে আসলাম। বাবু জিজ্ঞেস করল, তোমরা কারা? অবয়বটা গর্জে উঠল, যাদের কবর খুঁড়ে ফেলা হয়েছিল, যাদের দেহ শুকিয়ে মরেছে পানি না পেয়ে। সবাই বুঝে গেল এদের মৃত্যু হয়েছিল পানির অভাবে, আর তাদের আত্মা এখন পানি খুঁজে বেড়ায়। হঠাৎ চারপাশের সব কবর কাঁপতে শুরু করল। মাটি ফেটে হাত বেরোচ্ছে, শুকনো, নোংরা, লম্বা হাত। মাটির নিচ থেকে অসংখ্য কণ্ঠস্বর, পানি দে, পানি দে, পানি দে। সবাই দৌড়াতে লাগলো, কিন্তু তেঁতুলবন যেন গোল চক্করের মতো একই জায়গায় বারবার ফিরে আসছে। রমিজের শ্বাস বন্ধ হয়ে আসছে। পেছনে দেখে অবয়বগুলো ধীরে ধীরে উঠছে, 3 জন, 5 জন, 10 জন। ভয়ঙ্কর। হঠাৎ তারা বনের ধারে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর দেখল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। দেখল ঘরটা অনেক পুরনো। দেওয়ালে লেখা, আলোই ওদের শত্রু, আলো নিভতে দিও না। সাথে ঝুলছে একটা ভাঙা ডায়েরি। রাশেদ পড়তে লাগল। ডায়েরি থেকে জানা গেল 25 বছর আগে যারা গণক কবর খুঁড়েছিল তারাই প্রথম মারা যায়, কারণ সেখানে ছিল এক অভিশপ্ত উপজাতির মৃতদেহ, যাদের সবাইকে পানি বঞ্চিত করে হত্যা করা হয়েছিল। তাদের আত্মা এখন চিরকাল পানি খুঁজে বেড়ায় এবং মানুষের প্রাণের জল, রক্ত চায়। কুঁড়ে ঘরের বাইরে থেকে হাজার হাজার ঠকঠক শব্দ, পানি দে, পানি দে। দরজা কাঁপছে, লণ্ঠনের আলো কমে আসছে। রমিজ কাঁদতে লাগলো, লণ্ঠন নিভে গেলে আমরা বাঁচব না। রাশেদ বলল, আগুন লাগাও, কিছুও হতে পারে। সবাই কুঁড়ে ঘরের কাঠ ভেঙে আগুন জ্বালালো। আগুনের আলোয় বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য অবয়ব পিছিয়ে গেল, আবার এগিয়ে আসছে। হঠাৎ ছাদের উপর থেকে কেউ নখ দিয়ে আছড়া দিল, খুলে দে। পুরো ঘর দুলে উঠছে, আগুন নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে। রমিজ সেই ভাঙা ডায়েরির শেষ পাতায় একটা দাগ দেখল, বনের পশ্চিম প্রান্তে পুরনো কুয়ো, ওখানে পবিত্র পানি আছে, সেটাই একমাত্র মুক্তি। রাশেদ চিৎকার করে বলল, কুয়ায় যেতেই হবে। দরজা খুলে তারা আগুন হাতে দৌড় দিল। অগণিত অবয়ব পিছন থেকে তাড়া করছে, বাতাস ভারী হয়ে উঠছে, গাছগুলো কাঁদছে যেন। কুয়োটা অবশেষে দেখা গেল, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে সেই কালো ভয়ঙ্কর অবয়ব। গলার ফাঁকা গর্ত থেকে বাষ্প বেরোচ্ছে। অবয়বটা বলল, এই পানি আমাদের, তোমরা পাবে না। রাশেদ চেঁচিয়ে উঠল, এটা আমাদের বাঁচার একমাত্র পথ। অবয়বটা তীব্র শব্দ করে সামনে ঝাঁপিয়ে পড়তেই রমিজ কুয়ার ভিতর ঝুঁকে গিয়ে পানি তুলে আগুনে ছিটিয়ে দিল। এক মুহূর্তেই জ্বলন্ত আগুনের রং বদলে গেল। পবিত্র নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। আলো ছড়িয়ে পড়া মাত্র সব অবয়ব চিৎকার করে পড়ে গেল। কণ্ঠস্বর, না না, আলো বন্ধ কর, আমাদের বেদনা, পানি। একটা প্রচণ্ড ঝড়ের শব্দ হলো, তারপর সব নিস্তব্ধ। শুধু কুয়ার পানি আলতো ঝিলমিল করছে। গ্রামে ফিরে সবাই ভেবেছিল হয়তো তারা বাঁচেনি, কিন্তু তারা ফিরল। পরের দিন পুরো গ্রামের মানুষ মিলে তেঁতুলবন পরিষ্কার করল এবং কুয়োটাকে ঘিরে রাখল পবিত্র স্থানের মতো। গ্রাম শান্ত হল, রাতের কান্না ডাক সব বন্ধ। কিন্তু রাতের শেষে শুধু রমিজই ঘুমাতে পারছিল না, কারণ সে মনে মনে একটা প্রশ্ন এড়াতে পারছিল না, অবয়বগুলো কি আসলেই ধ্বংস হয়েছিল? কারণ সেদিন রাতে ঘুমানোর সময় সে আবার সেই ফিসফিসে শব্দ শুনল, রমিজ, পানি দে। ঘরের কোনায় ভেজা পায়ের ছাপ, বাঁশঝাড়ের গন্ধ ফিরে এসেছে। অভিশাপ কি সত্যি শেষ হয়েছে, নাকি তেঁতুলবনের আত্মারা এখনো পানি খুঁজছে? অন্ধকারে উত্তর লুকিয়ে রইল। মৃদু একটা শব্দ, যেন কেউ কাঁদছে, টিপ টিপ।
গলার ভেতরটা শুকিয়ে গেল রমিজের। ধীরে ধীরে সে বাঁশঝাড়ের দিকে চোখ ফেরালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে নড়াচড়া আছে যেন। হঠাৎ একটা ফিসফিসের স্বর, রমিজ, পানি দে। ভয়ে তার কলসি হাত থেকে পড়ে ভেঙে গেল। সে দৌড়ে ঘরে ঢুকল, দরজা বন্ধ করল। মা জিজ্ঞেস করল, কি হয়েছে তোকে? রমিজ কাঁপতে কাঁপতে বলল, মা, কেউ পানি চাইতেছিল, অন্ধকারে আমার নাম ধরে ডাকলো। মা কপালে থাপ্পড় মারলেন। তুই আবার অশরীরীর ডাক শুনে এলি নাকি? বলছি না এই বাতে ওই দিকের রাস্তা দিয়ে যাস না। রমিজ সেদিন সারা রাত ঘুমাতে পারেনি, কিন্তু তার ভয়টা আরও বাড়ল পরের দিন সকালে। কারণ ঘাটের পাশে বাঁশঝাড়ের নিচে ভাঙা কলসির পাশে দেখা গেল কাদামাখা একটা হাতের ছাপ, মানুষের চেয়ে অনেক বড় আর লম্বাটে।